এত দাবি মেনে নিয়ে রাষ্ট্র চালানো যাবে না। ন্যায্যতার ভিত্তিতে সিস্টেম ডেভেলপ করতে হবে এবং সেইখানে রিক্রুট করতে হবে। ছেলেপেলের ন্যায্য দাবির সাথে আমরা ছিলাম, আছি, কিন্তু ছাত্র সমাজকে বলছি কোনো অন্যায্য দাবির সাথে আমরা নাই, থাকবো না, দেশের মানুষ থাকবে না। এবং 24 সালে যারা এরকম বকাওয়াজ পরীক্ষা ছাড়া ইন্টার পাস করবা, তোমাদের ফিউচার ক্যারিয়ারের ব্যাপারে তোমরা সাবধান। তোমাদেরকে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেবে না, তোমাদের কোনো ভালো কোম্পানি চাকরি নেবে না, তোমাদেরকে প্রতি বছর এই হেনস্থা এবং অপমান নিয়ে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং এটা মাথায় রাখো যে 24-এর এই ফাইজলামির পাশ কিন্তু দেশের মানুষ ভুলে যাবে না। তো যারা মাস্তানি গুন্ডামি করে পরীক্ষা স্থগিত করাচ্ছে, তারা যেভাবে ভুল করছে, প্রশাসন যেভাবে ইচ্ছা মতো যা দাবি করছে ছেলেপেলেরা মেনে নিচ্ছে, এটা আর একটা ফাইজলামি। এই প্রশাসনিক অরাজকতা বন্ধ করতে হবে। তাদের মধ্যে কিছু যৌক্তিক কথা আসছে। আমাদের অনেক কমরেডরা শহীদ হয়েছেন আন্দোলন করতে গিয়ে, ইন্টার পরীক্ষার্থী অনেকে আহত হয়েছেন, হাসপাতালে পঙ্গু হয়ে গেছেন। যারা পরীক্ষা দেবার মতো অবস্থায় আছেন হাসপাতালে, যাদেরকে পরীক্ষা লেখা পড়া করবার সুবিধা আছে, তাদেরকে হাসপাতালে অথবা বাসায় পরীক্ষা নেবার ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু যারা পঙ্গু হয়ে গেছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের ব্যাপারে এটা করা যেতে পারে যে পরীক্ষাগুলো তারা দিয়ে ফেলেছে তার উপরে ভিত্তি করে একটা গড় নাম্বারের ব্যবস্থা করে যেতে পারে। কিন্তু গণহারে সবাইকে পরীক্ষা স্থগিত করে দিয়ে যে সকল ফাইজলামের চিন্তা ভাবনা করা হচ্ছে, এটা অবশ্যই তরুণদের জন্য ভালো না, রাষ্ট্রের জন্য ভালো না, সরকারের জন্য ভালো না। এটা প্রমাণ করছে যে সরকার টাফ ডিসিশন নিতে পারছে না। টাফ ডিসিশন নিতে না পারলে, যদি এরকম পপুলিস্ট সিদ্ধান্ত নিতে থাকেন, আপনারা একসময় কিন্তু জনগণের কাছে অজনপ্রিয় হয়ে যাবেন। যারা ভালো ছাত্র, বাবা মায়েরা যারা আছেন, শিক্ষকরা যারা আছেন, তারাও কিন্তু এই সিদ্ধান্ত ভালোভাবে নিচ্ছেন না। অতএব এইটাকে নিয়ে প্রয়োজনের সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। কিন্তু ইমিডিয়েটলি পরীক্ষা বাতিল করবার যে সিদ্ধান্ত নিয়েছে এবং যে সকল ছাত্ররা এই একটা অন্যায্য দাবি করেছে, আমরা এই দাবিকে সমর্থন করি না এবং ভবিষ্যতেও করবো না। বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনে ব্যাপক অরাজকতা চলছে। প্রশাসনে অরাজকতার অনেকগুলো জায়গা আছে, তার ভিতর একটা হচ্ছে যে তথাকথিত বঞ্চিত জনগোষ্ঠী মাস্তানি গুন্ডামি করে পদ বাগায় নেওয়া। আমাকে ডিসি বানাইতে হবে, আমাকে এসপি বানাইতে হবে, অমুককে সরাইতে হবে। এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে পদায়নগুলো বিভিন্ন প্রশাসনে হচ্ছে, তার সাথে একটা বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক যারা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আছেন, অবসরপ্রাপ্ত সচিব আছেন বিভিন্ন জায়গাতে, তারা সবাই মিলে একটা চক্র গ্যাং তৈরি করেছেন। এবং এই গ্যাং তৈরি করবার মাধ্যমে দলীয় লেনদেন যেমন হচ্ছে, আওয়ামী দখলদার এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে, গুম খুনের সাথে জড়িত ছিল এমন মানুষগুলোকে টাকার বিনিময়ে, কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে তাদেরকে আবার নতুন করে পদস্থ করবার আয়োজন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় যে পদায়ন করা হয়েছে, দায়িত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে, অধিকাংশ লোক হচ্ছে আওয়ামী আমলের লোক এবং আওয়ামী পুরো সময়ের এই ফ্যাসিবাদী জমানার বেনিফিশিয়ারি। তাদেরকে যারা টাকা পয়সা ঘুষের বিনিময়ে নতুন করে পদস্থ করছেন, আর নতুন করে আপনারা দাবি করছেন আপনারা কদিন পরে ক্ষমতায় আসবেন, নতুন বাংলাদেশ গড়বেন, আপনাদের এই কাজের সাথে এগুলো খুবই সাংঘর্ষিক। এবং একই সময় আমরা দেখতে পাচ্ছি এই জমানাতে আওয়ামী রেজিমে কাজ করেছে পেশাদার মানুষ, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে কোটি কোটি টাকা। যারা সৎ অফিসার ছিলেন, এমন দু একজনের আমরা কথা বলেছি, তারা বলেছে যে ব্যাপক মাত্রায় ঘুষ লেনদেন চলছে এবং কোটি কোটি টাকা ঘুষ চাচ্ছে। তো এই অরাজকতা বন্ধ হওয়া দরকার। সচিবালয়ে আমরা দেখেছি গতকালকে একটা অরাজকতা, 100, 200, 500 ছেলে পেলে গিয়ে একটা ব্যানার নিয়ে গেল, পরীক্ষা স্থগিত করতে হবে, পরীক্ষা স্থগিত করে দিলেন, কোনো অ্যাসেসমেন্ট নাই। একটা মব জাস্টিস চলবে নাকি? রাষ্ট্র কি যাচ্ছে তাই নাকি? মাস্তানি গুন্ডামি দিয়ে রাষ্ট্র চলবে নাকি? আচ্ছা, আমরা আসলে এমন এক সময়ে আজকে এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে কথা বলছি, যখন আমাদের অর্ধ শতাধিক ভাই আহত, ঢাকা মেডিকেলে আমাদের প্রায় 20 জন ভাই ভর্তি রয়েছে, 2 জন ভাই ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এবং আজকে দুপুরেই তাদের একাধিক অপারেশন সম্পন্ন হয়েছে। এবং আমাদের অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে তার শারীরিক অবস্থার অবনতির জন্য ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ এ নেওয়া হয়েছে। এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আসলে এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো। আজকে বর্তমান বাংলাদেশের যে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকার গঠনের 1 মাসও হয়নি। আমরা কখনোই বলবো না যে আপনি এই সরকারের সমালোচনা করবেন না, প্রশ্ন করবেন না, বরং আমরা আপনাদেরকে যৌক্তিক উপায়ে উৎসাহিত করি এবং আমরাও চাই এই সরকারের যে কোনো যৌক্তিক সমালোচনা করতে, প্রশ্ন করতে। কিন্তু 16 বছরের যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে একটি করাপ্টেড সিস্টেম তৈরি করে দিয়ে গিয়েছে, সেই সিস্টেমের বিরুদ্ধে যখন নতুন আরেকটি সরকার আসে, ওই সিস্টেমটি বুঝার জন্য তো ওই সরকারের ন্যূনতম কয়েক মাস সময়ের প্রয়োজন হয়।
পাশাপাশি এই যে ফ্যাসিস্ট সরকার 16 বছরে আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তার তোষামতকারী ও মদতপুষ্ট যাদেরকে বসিয়েছে, এখনো তো তাদেরকে সমূলে উৎপাদন করা যায়নি। এমন একটি জায়গায় দাঁড়িয়ে সরকারের সবার আগে প্রয়োজন এই সার্বিক অবস্থাটি বোঝা। যারা ওই ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট দুর্নীতিবাজ রয়েছে তাদেরকে ওই সিস্টেম থেকে উৎপাদন করা এবং তারপরে সিস্টেমটি নতুন করে রিফরমেশনের দিকে যাওয়া। সেই জায়গাটিতে আমরা গতকালকে লক্ষ্য করেছি আনসার বাহিনীর নাম করে কিছু সন্ত্রাসী সদস্য, আমরা বিশ্বাস করি ওখানে যারা ছিল তারা আনসার বাহিনীর সদস্য নয়, তারা হচ্ছে আনসার লীগের সদস্য, যারা তাদের সময়ে জনগণকে সেবা না দিয়ে ওই লীগকে সেবা দিয়ে এসেছে, যারা যোগ্যতার ভিত্তিতে সে স্থানটিতে না এসে লীগের তোষামত করে পা চেটে ওইখানে এসেছিল। তারা গতকালকে সকালে যখন ওখানে আসে, আমাদের ছাত্র প্রতিনিধি যারা দুইজন অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে তারা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে ওই বিষয়ে কথা বলছিল, তাদের একাধিক আলোচনা হয়েছে। এরপরে আমি এবং হাসনাত আব্দুল্লাহ আমাদের স্বাস্থ্য এবং আমাদের যারা আহত ও শহীদ ভাইরা রয়েছেন তাদের বিষয়ে কথা বলতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে যাই, এবং আমরা যখন বাইরে ওই কিছু আনসার সদস্যদেরকে দেখি আমরা তখন তাদের বিষয়ে কথা বলতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাই। অর্থাৎ ছাত্র জনতা যে কোনো সময় বাংলাদেশের নাগরিকের যে কোনো দাবির জন্য সেটি শুনতে প্রস্তুত এবং সেটি আলোচনা করতে প্রস্তুত। কিন্তু আমরা যখন তাদের একটি টিম সচিবালয়ের ভিতরে নিয়ে এসে সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম, দুপুরে একবার কথা হয়েছে, সন্ধ্যায় একবার কথা হয়েছে, তারা কনভিন্স হয়, তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য যৌক্তিকতা বিবেচনায় কিছু সময় চাওয়া হয়। তারা কনভিন্স হয়ে যখন বাইরে কথা বলতে যায় তখন সকলে নয়, ওইখানকার কতিপয় আনসার সদস্য তারা এটি মেনে নেয় না। অর্থাৎ তাদের উদ্দেশ্যই ছিল দাবি মানা বা না মানার সাথে কিছু নয়, তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা। সেই জায়গা থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ওইখানে আনসার লীগের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা ছিলেন, এবং সেই স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ অসংখ্য 5-8টা পেটুয়া বাহিনী আনসারের নাম করে গতকালকে আমার বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অসংখ্য ছাত্র ভাইদের উপরে অতর্কিত রক্তাক্ত হামলা চালায়। আমরা জেনেছি যে এর পূর্বে যিনি এই আনসারের ডিজি ছিলেন তিনি একজন আওয়ামী লীগের মদতপুষ্ট 5-8টা ডিজি ছিলেন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই ওই 5-8টা ডিজিকে এই ছাত্রদের উপরে রক্তাক্ত হামলার জন্য অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই যে ফ্যাসিবাদের দোসররা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল নকশার চেষ্টা করছে, তাদেরকে দ্রুত খুঁজে বের করে ওই জায়গা থেকে উৎপাদন করতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমরা কাউকে যোগ্য বা যৌক্তিক সমালোচনায় ছাড় দিব না। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি আমাদেরকে বলুন 5 তারিখ চলে গিয়েছে, আজকে 26 তারিখ, এখনো পুলিশ কেন পুরো দমে মাঠে নেই? গতকালকে কেন ছাত্র জনতাকে যেতে হলো সচিবালয় প্রোটেকশন দেওয়ার জন্য? গতকালকে কিভাবে আনসার সদস্যরা আমার ছাত্র জনতার উপরে বুলেট নিক্ষেপ করলো? কিভাবে ওই আনসার সদস্য নামের আনসার লীগদের হাতে অবৈধ অস্ত্র গেল? আপনাদের খুঁজে বের করতে হবে তাদেরকে এই হামলা করার, বুলেট চালানোর অনুমতি কে দিয়েছে? আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টা যদি তার দায়িত্ব পালনে নিজেকে যথেষ্ট যোগ্য এবং যতটুকু শ্রম দেওয়া প্রয়োজন ততটুকুর উপযুক্ত না মনে করে তাহলে তার নিজে থেকে এর চেয়ে ভালো একজন অপশন খুঁজে দেওয়া উচিত। আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই গতকালকে আমাদের ভাইদের উপরে যারা হামলা করেছে, আমাদের ভাইদেরকে যারা আঘাত করেছে, রক্তাক্ত করেছে,
অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যে সকল আনসার লীগের সদস্যরা গতকালকে চক্রান্তের সাথে জড়িত ছিল এবং গতকালকের এই যে প্রোগ্রামটি ছিল এটিকে একটি চক্রান্তে নিয়ে যাওয়ার জন্য যারা ওইখানে সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে এই সকল প্রকার আনসারের সুযোগ সুবিধা থেকে অব্যাহতি দিতে হবে। এবং সবশেষে আমরা এটি বলবো যে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, এই যে 16 বছরে ফ্যাসিস্ট একটি সরকারের মাধ্যমে ফ্যাসিস্ট একটি প্রশাসন গড়ে উঠেছে, সেই ফ্যাসিস্ট প্রশাসন থেকে আওয়ামী লীগের যত দালাল তোষামতকারী পা চাটা রয়েছে তাদেরকে ওই জায়গাগুলো থেকে বহিষ্কার করতে হবে।